Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahir Rahmanir Rahim. Dear students, how are you? Hope you are well. I am also well by the grace of Almighty. This is Muhammad Masud Rana, Assistant Headmaster of Ishmanichar High School. In our online class, which is organized by Ishmanichar High School, today I will discuss about tag questions. In my previous class, I have also discussed about tag questions. There were 3 rules I discussed. Today, rest of the rules of tag questions I will try to teach you. Be attentive in my lecture. তো আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে আছো, ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আজকে ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি আলোচনা করব। তো এই দ্বিতীয় ক্লাসই হচ্ছে আজকে ট্যাগ কোশ্চেনের সর্বশেষ ক্লাস। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম ট্যাগ কোশ্চেন খুব সহজ একটা বিষয়, 2টা ক্লাসেই এটা ক্যাপচার করা সম্ভব। সেক্ষেত্রে আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে বাকি রুলসগুলো নিয়ে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে গেছো, এতক্ষণে প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত, কিছু শেখার জন্য মন মানসিকতা নিয়ে বসবে, তাহলেই তোমরা কিছু শিখতে পারবে। তো আমি আর কাল বিলম্ব না করে আমি আমার নির্দিষ্ট যে টপিকস সেই টপিক্সেই আলোচনা শুরু করছি। ট্যাগ কোশ্চেনে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে স্টেটমেন্টের বিষয়টা, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের ট্যাগ কোশ্চেনের যে বিষয়টা সেটা করতে হয় নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ করতে হয় আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হবে কি অ্যাফার্মেটিভ। তো এই নেগেটিভ করার জন্য কিছু নেগেটিভ শব্দ রয়েছে। কি আছে? কিছু নেগেটিভ শব্দ রয়েছে যেগুলো দেখলে আমাদেরকে বুঝতে হবে স্টেটমেন্টটা নেগেটিভ। সেক্ষেত্রে আমাদের ট্যাগটা করতে হবে কি অ্যাফার্মেটিভ। ট্যাগটা কী করতে হবে? অ্যাফার্মেটিভ। তো নেগেটিভ কিছু শব্দ রয়েছে, প্রায় 11টা শব্দ আমরা জানি। কি কি? এখানে রয়েছে নো, নট, নেভার, নেইদার, ফিউ, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম এবং লিটল। কি কি আমরা দেখতে পাচ্ছি? নো, নট, নেভার, নেইদার, ফিউ, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, লিটল। এই প্রত্যেকটা শব্দই নেগেটিভ শব্দ। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা ট্যাগ কোশ্চেনটা কী করব? অ্যাফার্মেটিভ করব। যেমন হি স্কার্সলি কামস হেয়ার। এখানে দেখো স্কার্সলি রয়েছে, স্কার্সলি হচ্ছে নেগেটিভ শব্দ। আর পূর্বের ক্লাসে বলেছিলাম ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দেখলে আমরা সহজে চিনতে পারি সেটা কি হয়, ডাজ হয়। এটা নেগেটিভ শব্দ, এর জন্য এখন আর নটটা হবে না, তাহলে কি হবে? ডাজ হি। আর একটা নেগেটিভ শব্দ আছে, সেটা হচ্ছে নাথিং। আশা করি সবাই এই কথাটা বুঝতে পেরেছে এবং এই নেগেটিভ শব্দগুলা সবাই খাতার মধ্যে লিখে ফেলেছে। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে দেখো সেলডম হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সেলডম কি নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমাদের টোটাল স্টেটমেন্টটাই কি নেগেটিভ। আমাদের ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ। এক্ষেত্রেও ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে, এর জন্য আমরা লিখবো ডাজ। যেহেতু এটা নেগেটিভ এখন আর নট লেখার দরকার নেই। এ বার্কিং ডগ, একটি ঘেউ ঘেউ করা কুকুর। ইতর প্রাণীবাচক হলে এটার প্রোনাউন হয় কি ইট। ইতর প্রাণীবাচক হলে সেটার প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছ। আমরা এরপরে দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। আজকের দ্বিতীয় নিয়মটা হচ্ছে, দেখো গতদিন 3 পর্যন্ত করেছিলাম, আজকে রুলস 4 করি আমি। রুলস 4টা হচ্ছে সেন্টেন্সে যত রকমের থিং থাকবে, যত রকমের থিং থাকবে অথবা যত রকমের ইতর প্রাণী বোঝাবে, ইতর প্রাণী, একটু আগে যে উদাহরণটা ছিল ইতর প্রাণী বোঝাবে, অথবা যত রকমের
বস্তুবাচক শব্দ থাকবে, বস্তুবাচক শব্দ থাকবে, সেক্ষেত্রে তাদের প্রোনাউন কি ব্যবহার করব আমরা? ইট। যেমন নাথিং ইজ সার্টেন, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? বলছি যে যত রকমের থিং থাকবে অথবা ইতর প্রাণী বোঝাবে, বস্তুবাচক বোঝাবে, তাদের প্রোনাউন হিসেবে কি ব্যবহার হবে? ইট হবে। এখন 1 নম্বর রুলস ছিল অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়, করলাম। নাথিং না বোধক শব্দ, তার মানে স্টেটমেন্ট নেগেটিভ। এখন আমরা করব হ্যাঁ বোধক, তাহলে এখন আর নট দরকার নেই। বলছি যত রকমের থিং থাকবে, নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, সেটার প্রোনাউন কি হবে? ইট। বুঝতে পেরেছে সবাই? খুবই সহজ একটা বিষয়। তারপরে 5 নম্বর রুলস। 5 নম্বর রুলস হচ্ছে যত রকমের বডি অথবা ওয়ান অথবা প্লুরাল সাবজেক্ট থাকবে, প্লুরাল সাবজেক্ট থাকবে, তাদের প্রোনাউন কি হবে? দে হবে। তাদের প্রোনাউন কি হবে? দে হবে। যেমন everybody was present। 1 নম্বর রুলস অনুযায়ী অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিতে হয়, দিলাম ওয়াজ। এটা হ্যাঁ বোধক করব না বোধক। বলছি যত রকমের বডি বা ওয়ান থাকে সেটার প্রোনাউন হয় কি? দে। নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা, কিন্তু দে যেহেতু প্লুরাল নাম্বার, দে কি নাম্বার? প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে দের সাথে কি হবে না? ওয়াজ হবে না। দের সাথে কি হয়? ওয়ার হয়। তাহলে উত্তরটা কি হবে? ওয়ার অ্যান্ড দে। উত্তরটা কি হবে? ওয়ার অ্যান্ড দে। এখন আমরা আরেকটা বিষয় একটু মনোযোগ সহকারে দেখব। এই জায়গাটাতে আসলে আমরা এই ভুলটা প্রায় করে থাকি যে রুলস অনুযায়ী অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। হ্যাঁ, আমরা কি করি? সেই অক্সিলারি ভার্বটা হুবহু বসায় দিই, এখানে যে সাবজেক্ট থাকে সাবজেক্ট দিই, কিন্তু এই সাবজেক্টটা যে অক্সিলারি ভার্ব এখানে যে অপারেটর হিসেবে কাজ করছে, অপারেটরটা দিতে হবে সাবজেক্টের সাথে মিল রেখে। সাবজেক্ট সিঙ্গুলার হলে অপারেটর সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে অপারেটরটাও প্লুরাল হবে। এখন আমরা আরেকটা জিনিস শিখে নিই, তাহলে দের সাথে কি কি হয় না? দের সাথে কি কি হয় না? এটা অনেক নিয়মে ব্যবহার হয়। দের সাথে আমরা জানি এম হয় না, ইজ হয় না, প্রেজেন্টের ক্ষেত্রে আর হয়। তারপরে ওয়াজ হয় না, ওয়ার হয়। হ্যাজ হয় না, হ্যাভ হয়। দের সাথে ডাজ হয় না। যখন দেখবো যে দের সাথে এমিজ বসতেছে তখন আমরা কি দিয়ে দেব? আর। যখন দেখবো ওয়াজ বসতেছে তখন দিয়ে দেব ওয়ার। যখন দেখবো হ্যাজ বসতেছে তখন দিব হ্যাভ। আর যখন দেখবো ডাজ বসতেছে তখন দেব ডু। তাহলে দের সাথে এই বিষয়গুলা হয় না আর এইগুলা হয়। বুঝতে পেরেছে সবাই? কি বললাম আবারও? যখনই আমরা এরকম কিছু দেখব যে ওয়াজেন্ট দে, দে প্লুরাল নাম্বার, এর সাথে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব হবে না, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে বলছি ওয়াজ থাকলে কি দিয়ে দিব? ওয়ার দিব। এখানে যদি এম বা ইজ থাকতো সেক্ষেত্রে কি দিতাম? আর দিতাম। হ্যাজ থাকলে হ্যাভ দিতাম, ডাজ থাকলে ডু দিতাম। হ্যাড থাকলে সমস্যা নেই, দের সাথে হ্যাড বসে। ডিড থাকলেও সমস্যা নেই, দের সাথে ডিড বসে। বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ। এরপর আমরা পরের রুলসটা যাই। পরের রুলসটা হচ্ছে রুলস নাম্বার 6। all of them, some of them, most of them, none of them, all of them, some of them, most of them, none of them, এই শব্দগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এগুলার প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। কি ব্যবহার করব? দে।
যেমন সাম অফ দেম ওয়ার এগ্রিড, সাম অফ দেম ওয়ার এগ্রিড। তাহলে এখানে কি আছে, ওয়ার হবে ওয়ার এন্ড, সাম অফ দেম থাকলে কি দিতে বললাম, দে, ওয়ার এন্ড দে। বুঝতে পেরেছো? এই শব্দগুলো মনে রাখতে হবে। এক কথা হচ্ছে যেগুলোর সাথে দেম থাকবে ওইটার প্রোনাউনটা কি দিয়ে দেবো আমরা, দেম। অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম। ঠিক আছে? যদি নান অফ দেম থাকতো সেক্ষেত্রে নান অফ দেম এটা একটা নেগেটিভ শব্দ, এখানে আর নেগেটিভ করা লাগতো না, কি করতাম, অ্যাফার্মেটিভ করতাম। ঠিক একই রকমভাবে আরেকটা রুলস হচ্ছে অল অফ ইউ, সাম অফ ইউ, এইগুলো থাকলে প্রনাউন হয় কি, ইউ। যেমন অল অফ ইউ আর ইনভাইটেড। তাহলে এখানে কি হবে, আর আছে অক্সিলারি ভার্ব, এটা হ্যাঁ বোধক করবো না বোধক, কারেন্ট ইউ। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা করব 8 নম্বর রুলস, ট্যাগ কোশ্চেনের 8 নম্বর রুলস। যদিও রুলসের পরিমাণ দেখতে অনেক দেখা যায়, কিন্তু খুবই সহজ এবং খুবই সাধারণ। রুলস নম্বর 8। রুলস নম্বর 8টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে আমরা কি ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব বোঝানো হয় তাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দিয়ে করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ দিব। কি দিব, উইল ইউ অথবা ওন্ট ইউ। তবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস বা লেট আস থাকে তাহলে আমরা দিব শ্যাল উই। কি বললাম, ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ দিব। যদি লেটাস থাকে বা লেটস থাকে সেক্ষেত্রে আমরা কি দিব, শ্যাল উই দেব। যেমন ডোন্ট ডু ইট, এটা নিষেধ করছে, এটা করো না, তাহলে এটা ট্যাগটা কি হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ, যেটা দাও। আবার যদি এরকম থাকে লেটস প্লে ফুটবল, সেক্ষেত্রে আমরা কি দিব, শ্যাল উই। বুঝতে পেরেছে সবাই? কি বুঝলাম, ইম্পারেটিভ সেন্টেন্স হলেই উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স হলেই উইল ইউ, আর যদি প্রস্তাব বোঝায় লেটস বা লেটাস থাকে তাহলে আমরা কি দিব, শ্যাল উই দেব। তারপর 9 নম্বর রুলস। 9 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কখনো আমরা হেয়ার, দেয়ার, ওয়ান পাই সেক্ষেত্রে কি বসবে, এগুলোই বসবে। যেমন দেয়ার ওয়াজ আ কিং, ওয়াজ অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব এটা হ্যাঁ বোধক করবো না বোধক, ওয়াজেন্ট দেয়ার। ক্লিয়ার? আবার এরকম থাকতে পারে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটা ট্যাগ কোশ্চেন কি হবে, শুড আছে, শুড এটা হ্যাঁ বোধক করবো না বোধক, ওয়ান আছে, ওয়ান। আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছে। 10 নম্বর রুলস।
10 নম্বর রুলস হচ্ছে দা এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে এটার প্রোনাউনও আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব। দা এর পরে অ্যাডজেক্টিভ, দা এর পরে অ্যাডজেক্টিভ কেমন হতে পারে উদাহরণটা? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এখানে অক্সিলারি ভার্ব আছে আর, দিলাম আর, এটা যেহেতু নাবোধক এখন আর নাবোধক করার দরকার নেই। দ্য রিচ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচ কি? অ্যাডজেক্টিভ। দ্য রিচ ধনীরা, এক্ষেত্রে আমি কি বলছি? দা এর পর অ্যাডজেক্টিভ থাকলে প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? দে ব্যবহার করব। কি ব্যবহার করব? দে ব্যবহার করব। ক্লিয়ার সবাই? আশা করছি খুব সহজেই রুলসগুলো তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে। ট্যাগ কোশ্চেনে কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্স থাকে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কি? একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এখন আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কোনটাকে বেস করে করব? আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই প্রিন্সিপাল ক্লোজটাকে ধরে করব। যেমন if you come I shall go, যদি তুমি আসো আমি যাব। এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ইফ ইউ কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আই শ্যাল গো আমি যাব এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এক্ষেত্রে আমরা কোনটাকে ধরে করব? প্রিন্সিপাল ক্লোজটাকেই ধরে করব। তাহলে এখানে হবে শেল আছে, এটা নাবোধক হচ্ছে সেন্ট আই, সেন্ট আই। তাহলে রুলসটা কি হবে? রুল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ এর ট্যাগ কোশ্চেন করতে হয়। খাতা উঠায় নাও সবাই। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোশ্চেন করতে হয়। এগুলা তখন হয়তো উঠায় নিচ্ছে সবাই, মুছে দিলাম। তারপরের রুলসটা হচ্ছে কখনো সাবজেক্ট হিসেবে দিস অথবা দ্যাট থাকলে কি ব্যবহার হয়? ইট বসে। যেমন দিস ইজ মাই পেন, সাবজেক্ট হিসেবে কি আছে? দিস আছে। তাহলে উত্তরটা হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। বুঝতে পেরেছে সবাই? রুলসটা কি? দিস বা দ্যাট থাকলে কি বসবে? ইট বসবে। এরপরে আসি, অনেক সময় আমাদের এই ইনফর্মাল ইংলিশে সেন্টেন্সের সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব থাকে না। ইনফর্মাল ইংলিশে কি থাকে না? সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট থাকে না। সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা ওই ট্যাগ কোশ্চেনটাকে কিভাবে করব? সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেনটাকে আমাদের সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব ধরে নিয়ে করতে হবে। কেমন?
এরকম থাকতে পারে, নাইস ডে। কি আছে? নাইস ডে। দেখো এখন আমরা এটাকে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করব? এতক্ষণ পর্যন্ত যতগুলো রুলস ছিল, হয় সেন্টেন্সের অক্সিলারি ভার্ব ছিল অথবা মেইন ভার্ব ছিল, সেটা ধরে আমরা ট্যাগ কোয়েশ্চেন করেছি। সেন্টেন্সের সাবজেক্ট ছিল, কিন্তু এখানে কিছুই নেই। আবার এরকম থাকতে পারে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস, এগুলো তখন হয়তো ওঠানো হয়ে গেছে। এরপরে থাকতে পারে ঈদ মোবারক। দেখো প্রত্যেকটা সেন্টেন্সেই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নেই। নাইস ডে যদি সেন্টেন্সটাকে আমরা পুরোপুরি করি, ইট ইজ আ নাইস ডে, এখানে এই অংশটা দেওয়া নাই, কিন্তু আমরা যদি নিজ থেকে ধরে নিয়ে করি ইট ইজ আ নাইস ডে, সেক্ষেত্রে উত্তরটা কি দাঁড়ায়? আমরা একটা অক্সিলারি ভার্বও পাইছি, একটা সাবজেক্টও পাইছি। ইজ এটা হ্যাঁ বোধক, কলাম না বোধক, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ক্লিয়ার বিষয়টা? একদম সিম্পল। আরেকটা ব্যাপার এইখানে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস, ঈদ মোবারক, এইগুলা যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ধরে নিব? দেখো সহজ ভাষায় যদি বলি, থ্যাংক ইউ, যখন আমি কথাটা বলি থ্যাংক ইউ, আমি কাউকে না কাউকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদটা কে দিচ্ছে? আমি দিচ্ছি। তার মানে এখানে সাবজেক্ট হিসেবে কে আছে? আই। কে আছে? আই। আমি কাকে দিচ্ছি ধন্যবাদটা বা কাকে বলছি? আই টেল ইউ অথবা আই সে ইউ, তাই তো? আমি তো কাউকে না কাউকে ধন্যবাদটা দিচ্ছি। আই টেল ইউ, আমি তোমাকে বলছি থ্যাংক ইউ, বা আমি আপনাকে বলছি আপনাকে ধন্যবাদ। এখানে এই কথাটাই উজ্জ্বল রয়েছে। তাহলে টেলকে যদি ভার্ব ওয়ান ধরি, ভার্ব ওয়ান থাকলে আমি শিখেছিলাম ডু বসে, এটা হ্যাঁ বোধক, করবো না বোধক, ডোন্ট আই। একইভাবে কনগ্রাচুলেশনসের ক্ষেত্রেও ডোন্ট আই, ঈদ মোবারকের ক্ষেত্রেও ডোন্ট আই। যদি গুড মর্নিং থাকতো তাও কি হতো? ডোন্ট আই। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছে। তারপরে আমরা শিখব কিছু কনফিউশনমূলক প্রশ্ন, যেমন এরকম থাকতে পারে, হি দেখো এইখানে এই চারটা দেখতে একই রকম, কিন্তু কোনোটায় হি হ্যাড হয়, কোনোটায় হি উড হয়। কি বললাম? কোনোটায় হি হ্যাড হয়, কোনোটায় হি উড হয়। ঠিক আছে? সেক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো কোনটা হ্যাড আর কোনটা উড? খুব সহজ একটা বুদ্ধি আছে। আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে, টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ভার্ব 3 হয়। তাহলে এখানে ডান আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এইটা দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাড বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? হ্যাড। এটা হ্যাঁ বোধক, কলাম না বোধক, হ্যাড অ্যান্ড হি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। মডাল ভার্বের পরে
ভার্বের বেস ফর্ম হয়। এটা ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এটা কি হবে? হ্যাড না উড? হ্যাড তো মডাল ভার্ব না, অবশ্যই উড। তাহলে এটা হবে উডেন্ট। এখন হচ্ছে বিষয় যে পরেরটাতে এখানে আছে বেটার, এখানে আছে রেদার। এখানে তো ভার্বের বেস ফর্ম নাই, এটা কি বেস ফর্ম? বা এখানে যদি ভার্ব থাকে, এটা ভার্ব আর এটা ভার্ব, দুইটাই বেস ফর্ম। তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি বেটারের সাথে হ্যাড হয়, হ্যাড বেটার আর হচ্ছে উড রেদার। এটা ডাইরেক্ট মুখস্থ, হ্যাড বেটার উড রেদার, বরং ভালো। তাহলে এটা হ্যাড বেটার, এটা কি হবে? হ্যাড অ্যান্ড হি। এটা উড রেদার, তাহলে এটা কি হবে? উড অ্যান্ড হি। ক্লিয়ার? এখন আলোচনা করব আমাদের আজকের ট্যাগ কোশ্চেনের সর্বশেষ বিষয়বস্তু নিয়ে। সর্বশেষ বিষয়বস্তু হচ্ছে, আমরা জানি ফাদার মানে বাবা, মাদার মানে মা, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন। কিন্তু ফাদারের আগে যখন দা ব্যবহার করা হবে, দা ফাদার, রোজ ইন হিম, এখানে ফাদার অর্থ বাবা না, পিতৃত্ব। দা মাদার মানে হচ্ছে মাতৃত্ব। পিতৃত্ব এবং পিতার মধ্যে পার্থক্য আছে। পিতা একটা পার্সন, কিন্তু পিতৃত্ব কোনো পার্সন না। পিতৃত্ব কি না? পার্সন না। তাহলে দা ফাদার, দা মাদার এরকম থাকলে এটার প্রনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? ইট। রোজ ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা 2 নম্বর রুলসে শিখেছিলাম কি বসে? ডিড। এটা হ্যাঁ বোধক করলাম, না বোধক। তাহলে দা ফাদার দিয়ে যদি পিতৃত্ব বোঝায়, দা মাদার দিয়ে যদি মাতৃত্ব বোঝায়, দা ব্রাদার দিয়ে যদি ভ্রাতৃত্ব বোঝায়, সেক্ষেত্রে তাদের প্রনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। আর বাকিটা ভার্বের রুলস অনুযায়ী বসে দেব। ভার্ব 1 থাকলে ডু বসে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ বসে, ভার্ব 2 থাকলে ডিড বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ট্যাগ কোশ্চেনের যেই বাকি রুলসগুলা এতক্ষণ আমরা শিখলাম, খুব ভালোভাবে শিখতে পেরেছি। এরপরে ট্যাগ কোশ্চেনের আর কোনো সমস্যা কারো থাকার কথা না। ট্যাগ কোশ্চেনের প্রাপ্ত নম্বর হচ্ছে 5। আশা করি সবাই 5-এ 5 এখন অর্জন করতে পারবা। সেজন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে রুলসগুলো শিখলা, জানলা, বুঝলা, এগুলা শুধুমাত্র শিখলে জানলে বুঝলেই হবে না। তোমাদেরকে বাড়িতে যেই এক্সারসাইজ বুক আছে সেটা থেকে এগুলাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে ততই তোমরা বেশি শিখতে পারবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সেই কথা অনুসারে তোমরা অবশ্যই বাড়িতে এগুলা করবে। আর কারো কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো ইন্ডিকেট করে রাখবে, এবং পরবর্তী ক্লাসে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।